স্কুলে কন্যাশ্রী থেকে বঞ্চিত ছাত্রী, পরিবারের আইনি পদক্ষেপ। পূর্ব মেদিনীপুরের এগরায় বিধায়ক তরুণ কুমার মাইতি নিজের স্কুলে কন্যাশ্রী প্রকল্প থেকে এক ছাত্রীর নাম বাদ যাওয়াকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তরুণ মাইতি তৃণমূল বিধায়ক হওয়ার পাশাপাশি পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। অভিযোগ, সেই স্কুল থেকেই দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্রী রিয়া জানার নাম কন্যাশ্রী K2 প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে রিয়া বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কলেজে DLED কোর্সে অধ্যয়নরত। রিয়ার পরিবারের দাবি, তাদের অবিবাহিত মেয়ের ভুলভাবে বিবাহিত হিসাবে তথ্য পাঠানো হয়েছে, যার ফলে কন্যাশ্রী থেকে নাম বাদ যায়। বহুবার স্কুলে গিয়ে বিষয়টি সংশোধনের অনুরোধ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এমনকি বিধায়ক তথা প্রধান শিক্ষক তরুণ মাইতিকেও বিষয়টি জানানো হয়েছিল, তবু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রিয়ার পরিবার। ছাত্রী রিয়া জানায়, আমি ভবিষ্যতে স্কুল শিক্ষিকা হতে চাই। আমাদের পরিবার আর্থিকভাবে দুর্বল। এই কন্যাশ্রীর টাকাটা পেলে আমি আমার পড়াশুনো চালিয়ে যেতে পারতাম। স্কুলের এই ভুলের জন্য হয়তো আমার শিক্ষা জীবন থেমে যাবে। এই ঘটনায় রাজনীতির রং লাগিয়েছে বিরোধীরা। পানিপারুল গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মিলন দাস অভিযোগ করেন, রিয়ার পরিবার বিজেপি সমর্থক বলেই ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পাঠিয়ে ছাত্রীকে বঞ্চিত করা হয়েছে। আমরা এই ঘটনার বিরুদ্ধে আইনি লড়াইয়ে পাশে থাকব। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক তথা বিধায়ক তরুণ মাইতি বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল। কম্পিউটারের নাম এন্ট্রির সময় ক্লার্ক ভুল করেছে। রিপিট, এটি অনিচ্ছাকৃত ভুল। কম্পিউটারের নাম এন্ট্রির সময় ক্লার্ক ভুল করেছে। পরে আমরা চিঠি দিয়ে সংশোধনের চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। বিডিও অফিস থেকেও সাহায্য করার চেষ্টা হয়েছিল। ছাত্রীর পরিবার আদালতে গেছে। আদালতের নির্দেশ এলে নিশ্চয়ই কন্যাশ্রী পাবে। এখানে কোনো রাজনৈতিক পক্ষপাত নেই। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থার গাফিলতি ও রাজনীতির ছায়া আবারও সামনে এলো। কন্যাশ্রীর মতো গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবার চরম হতাশায়। এখন দেখার বিষয় আদালত এই বিষয়ে কী রায় দেয়। আপনার নাম? রিয়া জানা। বাড়ি? বাড়ি পানিপারুল। কোন ক্লাসে পড়েন? আমি কলেজে পড়ি, বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন। কি সমস্যা রয়েছে আপনার? আমার কন্যাশ্রী K2 প্রবলেম আছে। আমি K2 থেকে বঞ্চিত। পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুল থেকে 24 সাল পাস করেছি এবং কন্যাশ্রী আমি পাইনি। K1 পেয়ে এসেছিলাম এবং K2 পাইনি। এবং কলেজ স্কুল থেকে কলেজে ট্রান্সফার করেনি, তাই সেখানে মেরিট দেখানো হয়েছে এবং এই 25,000 টাকা আমি বঞ্চিত হয়েছি। এবং স্কুল পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের মাস্টার এই ভুল করেছেন। আমি এটার সুরাহা পেতে চাইছি, যাতে আমিও এই টাকাটা পাই। সেটার জন্য আমার পড়াশোনার কাজে লাগবে এবং আমরা গরিব মানুষ। আমি যদি এই টাকা না পাই তাহলে আমার পড়াই বন্ধ হয়ে যাবে। তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করতে চাইছি। এটাই আমার দাবি এবং স্কুল যাতে এই সমস্যাটা ঠিক করে আমাকে কন্যাশ্রী পাইয়ে দেওয়ার চেষ্টা করেন, এটাই আমার বক্তব্য। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করছে, লক্ষ্মীর ভাণ্ডার, কখনো কন্যাশ্রী, সেক্ষেত্রে তুমি একজন ছাত্রী, তোমার কন্যাশ্রীর প্রকল্পের টাকা তুমি পাচ্ছ না। আগামী দিনে পড়াশোনাকে কী করে এগিয়ে নিয়ে যাবে?
আগামী দিনে আমার পড়াশোনা চালিয়ে যেতে অনেকটাই কষ্ট হবে। তাই আমি 25,000 টাকা যদি না পাই তাহলে আমার পড়াটাই হয়তো বন্ধ হয়ে যাবে। তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন পেশ করছি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक নিশুতি রাত জুড়ে উত্তাল বিক্ষোভ। এসএসসি অফিস ঘেরাও চাকরি প্রার্থীদের। সারা রাত ধরে চলেছে বিক্ষোভ। উত্তাল হয়ে উঠেছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন ভবনের চত্বর। ডেডলাইন পেরিয়েও যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ না করায় ক্ষোভে ফেটে পড়েছেন চাকরি প্রার্থীরা। সোমবার তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে পারেনি এসএসসি, আর এরপরই চরমে ওঠে আন্দোলন। চাকরিহারা প্রার্থীদের দাবি, দীর্ঘ প্রতীক্ষার পরও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সোমবার সন্ধ্যার পর থেকেই এসএসসি অফিস ঘেরাও করে অবস্থান শুরু করেন তারা। রাত যত গড়িয়েছে আন্দোলনের আঁচ ততই বেড়েছে। পুলিশের একাধিক চেষ্টা সত্ত্বেও পিছিয়ে যাননি বিক্ষোভকারীরা, বরং প্রবল চাপের মুখে পিছু হটতে বাধ্য হন পুলিশ কর্মীরাই। সারা রাত ধরে চলা এই ঘেরাওয়ের ফলে এসএসসির চেয়ারম্যান সহ বেশ কয়েকজন আধিকারিক আটকে পড়েছেন অফিসেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যরাতে বেশ কয়েকবার আলোচনার চেষ্টা করা হলেও কোনো সমাধান সূত্রে পৌঁছানো যায়নি। মঙ্গলবার সকালেও আন্দোলনের দৃশ্য অপরিবর্তিত। এখনও এসএসসি অফিসের সামনেই অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকুরি প্রার্থীরা। তাদের দাবি একটাই, যোগ্যদের তালিকা প্রকাশ এবং অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু। শিক্ষামন্ত্রীর আশ্বাস ও ঘোষিত সময়সীমা যে কথাই ছিল, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন আন্দোলনকারীরা। আন্দোলন স্থগিত নয়, বরং আরও জোরদার হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তারা।
आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक প্রাণনাশের হুমকি সাংবাদিককে, নিরাপত্তার দাবি জেলা পুলিশের কাছে। মুর্শিদাবাদ টুডের প্রধান সম্পাদক ও ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য সহ সভাপতি স্বপন কারিকর সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন। তিনি জানিয়েছেন, গত 3 দিন ধরে একাধিক অজানা নম্বর থেকে ফোন ও মেসেজের মাধ্যমে তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এইসব বার্তায় শুধু তাকে সংবাদ প্রকাশ না করতে বলা হয়েছে তাই নয়, বরং প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বপনবাবুর দাবি, তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঘটনার সত্যতা তুলে ধরেন। তার মতে এই কারণে কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। হুমকির পরিপ্রেক্ষিতে তিনি চরম আতঙ্কে রয়েছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে তিনি জেলার পুলিশ সুপারের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। তার অনুরোধ, অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং পাশাপাশি তার নিরাপত্তার দিকটিও নিশ্চিত করা হোক। জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। পাশাপাশি স্বনামধন্য আইনজীবী মোহাম্মদ উবাইদুল্লাহ স্বপন কারিকরের নিরাপত্তার দাবি জানিয়েছেন। এই ঘটনায় সাংবাদিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই দাবি করছেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করাটা সময়ের দাবি। প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। মিডিয়া সাংবাদিক স্বপন কারিকরকে কর্মগত 3 দিন ধরে হুমকি দেওয়া হচ্ছে। শামশেরগঞ্জের খবর পাওয়ার কেন্দ্রে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আজকে উনি এসপি অফিসে এসেছিলেন, অভিযোগপত্র জমা দিলেন। এই বিষয়ে আপনি কী বলবেন? আমি মোহাম্মদ উবাইদুল্লাহ, আমি একজন ম্যারেজ রেজিস্ট্রার, সরকারিভাবে ম্যারেজ রেজিস্ট্রার। এই যে ডিজিটাল পোর্টাল যেগুলো আছে, তারা শামশেরগঞ্জ সম্বন্ধে যে সমস্ত তথ্য যারা প্রদান করেছে, অনেক তথ্য আমার কাছে এসেছে। সেটা সবচেয়ে বড় প্রমাণ, বিজেপি রাজ্য সভাপতি যে সমস্ত তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, সেগুলো তিনি আবার নিজে ডিলিট করে দিয়েছেন। এখানেই প্রমাণিত যে তিনি একটা পোস্ট করছেন, সেই পোস্টের মাধ্যমে মানুষ উত্তেজিত হচ্ছে, সঙ্গে সঙ্গে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এবার সেই পোস্টটা যখন ডিলিট করছে, তখন তো মানুষ এই রাগান্বিত যে মনোভাব, সে তো ঠান্ডাতে অনেক সময় লাগছে। এইভাবে দ্বন্দ্ব কিন্তু বাড়ছেই। এবং ছোটোখাটো যে সমস্ত ডিজিটাল মিডিয়া আছে, অনেক সত্য ঘটনা তারা প্রদান করেছে। এবং এই যে আপনার স্বপন কারিকর যে একজন ব্যক্তি আছেন, তিনার একটা ছোট্ট একটা মানে নিউজ পোর্টাল আছে, সেখানেও তার ভিডিও বিভিন্নভাবে আমি দেখেছি। এই ভিডিওগুলো অনেক সত্যতা রয়েছে। এবং এই যে স্বপন কারিকর মহাশয়কে যেভাবে হুমকি দিয়েছে একজন সাংবাদিক হিসাবে, এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটা ক্রিমিনালের মধ্যে পড়ছে। এবং স্বপন কারিকরকে আমি মানে উপদেশমূলক কিছু বার্তা দিচ্ছি যে তিনি খুব তাড়াতাড়ি ডিজি এবং আমাদের মুর্শিদাবাদ এসপিকে এই ঘটনাটা লিখিত আকারে জানাক। এবং সেটাও আমি কিছুক্ষণের মধ্যে খবর পেলাম যে তিনি এসপি সাহেব এবং তার লোকাল ওসিকে তিনি জানিয়েছেন। স্বপন কারিকরকে এই বিষয়ে আমি ধন্যবাদ জানাবো। এবং এই বিষয়টা আরও বিভিন্ন যে ডিজিটাল মিডিয়া আছে
তারা বিভিন্নভাবে এটা শেয়ার করুক এবং সোশ্যাল মিডিয়ায় আসুক। এবং শামশেরগঞ্জে যে ঘটনাটা, সেই ঘটনাটা অনেক বড়োভাবে দেখানো হয়েছে এবং এইটা নিয়ে মানুষ সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টেও মুখ পুড়েছে যারা সুপ্রিম কোর্টে গেছে, এবং প্রমাণিত হয়েছে যে শামশেরগঞ্জে সেই ধরনের বড় কোনো ঘটনা ঘটেনি। এটা শুধু কিছু ডিজিটাল মিডিয়া বা গদি মিডিয়া এটা বড় আকারে ধারণ করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের রাজ্য সরকার যেভাবে ট্যাকেল করেছে বিষয়টা, সেখানেও আমি রাজ্য সরকারকে ধন্যবাদ দিচ্ছি। এবং এর আগে যে ওই শামশেরগঞ্জের থানার ওসি ছিলেন, তিনি এই বিষয়ে জড়িত রয়েছেন, এই বিষয়ে অনেক খবর রয়েছে, তিনাকে রাজ্য সরকার সরিয়ে দিয়েছেন, নতুন ওসি গেছেন, তিনি অনেকভাবে ট্যাকেল করেছেন। এবং এই স্বপন কারিগর যেন ঠিকঠাক তিনার মিডিয়া পরিচালনা করতে পারে, তার জন্য আমি পুলিশ মহলকে বলবো ওনার একটা সিকিউরিটির ব্যবস্থা করুক। এবং এই যে মানুষ যেভাবে ক্রাইমে জড়াচ্ছে, হ্যাঁ, সেই ক্রাইম থেকে যেন মানুষ কোনোভাবেই না জড়ায়, মানুষ যেন শান্তিভাবে বসবাস করে। আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একসঙ্গে বসবাস করি। এবং মুর্শিদাবাদে এই ধরনের কোনো ঘটনা এর আগে বড় কোনো ঘটনা ঘটেনি, যেগুলো ঘটেছে সেগুলো নিছক একটা সামান্য পরিমাণে ঘটনা, সেটাকে বড় করে দেখানো হয়েছে। তাই আমার ব্যক্তিগতভাবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যে শামশেরগঞ্জে শান্তি ফিরিয়ে আসুক এবং তারা নিজ নিজ আপন ভাই বিভিন্ন কাস্টের মানুষ একসঙ্গে ভালোবাসার মধ্য দিয়ে তারা যেন বসবাস করতে পারে, এইটুকুই আমি জানাই। ডিজিটাল মিডিয়া মুর্শিদাবাদ তথা শামশেরগঞ্জের যেটা আসল সত্য সেটা তুলে ধরেছে, শুধু আমি না, বাকি জেলার সমস্ত ডিজিটাল মিডিয়া। আর সেটাই হয়তো কারো আঁতে ঘা লেগেছে। আর তারই জন্য গত 3 দিন ধরে একাধিক হোয়াটসঅ্যাপে SMS এবং একাধিক ফোন, প্রায় 9 করে সব কিছু নিয়ে 10-12টা হবে, আমাকে হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশের। আমি প্রথমে সালাদ থানা, আমার লোকাল যেহেতু বাড়ি, সালাদ থানার ওসিকে জানাই। তারপর ওসি বলেন যে আপনার ব্যাপারটা একটু গুরুগম্ভীর হয়ে যাবে, SP সাহেবকে না বললে হবে না। আজকে বহরমপুরে SPর কাছে এসেছিলাম, SP সাহেবের হাতে আমরা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা গিয়ে হাতে জমা দিলাম। হোয়াটসঅ্যাপে যে সমস্ত SMS এসেছে সেগুলো পড়ে উনি বললেন আজকেই তার ব্যবস্থা, আজ থেকেই অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, SP সাহেব যেটা বলেছে আমরা প্রচণ্ড খুশি। আপনারা জানেন যে শামশেরগঞ্জের যে তথ্য, আসল তথ্য, সেগুলা বিভিন্ন ডিজিটাল মিডিয়া তুলে ধরেছে। মুর্শিদাবাদ টুডে আমিও গেছিলাম এবং আমি সেখানে অরিজিনাল যে জিনিসগুলো, কোনো রকম ওখানে যেহেতু ইন্টারনেট পরিষেবা নেই, না হলে আমি হয়তো লাইভ দেখাতাম। শামশেরগঞ্জে মোট হচ্ছে 300 থেকে 350টা গ্রাম নিয়ে শামশেরগঞ্জ, তার মধ্যে হয়েছে মাত্র 3টে গ্রামে, অর্থাৎ কি 1% গ্রাম, 1% গ্রামে হয়েছে, 3টে গ্রামে হয়েছে। কিন্তু গদি মিডিয়া বা অন্যান্য বিভিন্ন রাজ্যে সেটাও গদি মিডিয়া তারা দেখাচ্ছে শামশেরগঞ্জ একদম জ্বলছে, সেখানে কেউ একটা গোষ্ঠী থাকতে পারছে না, একটা গোষ্ঠী তাদের মারছে, এইরকম দেখাচ্ছে। তা আসল জিনিসটা তারপর ছিলাম। আর মিডিয়ার কাজই এটা, আমরাও সাংবাদিকতা শিখেছি, মিডিয়ার কাজ সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে সেই যে আগুনটা লেগেছে সেখানে পেট্রোল ঢালার কাজ নয়। যখন এই রকম দাঙ্গার মতো অবস্থার সৃষ্টি হয়, অবস্থার দেখে সেই রকম করে সেখানে ব্যবস্থা নিতে হয়, অর্থাৎ প্রশাসনকে সহযোগিতা করতে হয়। সেটা না করে গদি মিডিয়া দেখছি পরপর বিভিন্ন রকম পশ্চিমবঙ্গ নিয়ে, মুর্শিদাবাদ নিয়ে এবং শামশেরগঞ্জ নিয়ে বিভিন্ন ভুল তথ্য দিচ্ছিল। আর সেটাই আমরা তুলে ধরেছি। জানেন আমাদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফেডারেশন, তার সভাপতি হচ্ছে দীপক ব্যাপারী, আপনারা সবাই জানেন। আর আমি স্বপন কারিকর, আমি হচ্ছে মুর্শিদাবাদের দায়িত্ব এবং ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আমি। যেহেতু জেলা আমার দায়িত্ব, তাই ডিজিটাল মিডিয়া যে সমস্ত সাংবাদিক তাদেরও পরিচালনা করেছি আমি। তো যারা আমাকে হুমকি দিয়েছে প্রাণনাশের, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বপন কারিকরের ঠ্যাংটা আগে ভেঙে দিই, তাহলে অন্যান্য ডিজিটাল মিডিয়ারা বসে যাবে, অর্থাৎ তারা আর ফোঁস করবে না। কিন্তু না বন্ধু, তোমরা স্বপন কারিকরকে চেনো না। আজকে 25 বছর সাংবাদিকতা হয়ে গেল, 22 বছর কলকাতায় সাংবাদিকতা করে এসেছি, আর তারপরে এখানে সাংবাদিকতা শুরু করেছি। এত তাড়াতাড়ি দমে যাওয়ার পাত্র স্বপন কারিকর না। SP সাহেবকে বললাম, SP সাহেব ব্যবস্থা নিশ্চয়ই নেবে। আর যারা এই খবর দেখছেন, এর আগে আমাদের ডিজিটাল মিডিয়ার খবরগুলো ভালো করে দেখবেন, সেখানে কি বলেছে। তার কারণ গদি মিডিয়া যেগুলো দেখাচ্ছে সেইগুলোর মধ্যে কতটা সত্যতা আর আমাদের মধ্যে কতটা সত্যতা, এটা কিন্তু আপনাদের জানা দরকার। এটা শুরু হয়েছে কিন্তু গত 1 বছর ধরে। প্রথমে হয় বেলডাঙ্গা একটা কাণ্ড, তারপর হরিহরপাড়া মাদ্রাসা,
তারপরে হচ্ছে বহরমপুরে কাসিম বাজার, তারপরে হচ্ছে মোথাবাড়ি, তারপরে হচ্ছে শামশেরগঞ্জ। পরপর ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সাংবাদিক তারা অরিজিনাল তথ্য তুলে ধরেছিল। হ্যাঁ, এটা আমার উপরে আক্রমণ আরও বেশি এই কারণে, তার কারণ হরিহরপাড়া আপনারা জানেন যে মাদ্রাসা, একটা মাদ্রাসা নয়, সেটা একটা টিউশন পড়াতো 3টে ছেলেকে, সেইটাই বলা হচ্ছিল যে এখানে মাদ্রাসা, আর সেটাই আমরা তুলে ধরেছি। আমাদের সঙ্গে দীপক ব্যাপারী থেকে আরম্ভ করে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের কোর কমিটি আছে, তারা এসেছিল, এবং মুর্শিদাবাদ থেকে আমি গেছিলাম, এবং সেখানে অরিজিনাল জিনিস যখন দেখালাম না 3জন ছেলেকে পড়ানো হতো, তারপরে একটা গোষ্ঠী আমাদের উপর যেন রেগে গেছে। হ্যাঁ, রেগে গেছে, এবং তাই থেকেই হয়তো আজকের এই আক্রমণ, এবং পরপর হুমকি, একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10-12টা হুমকি আমাকে এসেছে, এবং তার জন্য আমি আসতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আমরা এতে কিন্তু থেমে থাকবো না, এরপর লড়াই কিন্তু আমাদের আরও হবে, আর আমরাও দেখতে চাই কত দূর পর্যন্ত হুমকি আসে। আর সাধারণ মানুষ, হ্যাঁ সাধারণ মানুষ, এখনও আমরা মনে করি যে 5% যদি হিন্দু গোষ্ঠীর হয়, 5% মুসলিম, তারা কিন্তু সবসময় একটু অন্যরকম চায়, একটু উগ্র তারা থাকবে। কিন্তু বাকি 95% মানুষ, সাধারণ যারা মানুষ, মুর্শিদাবাদবাসী মানুষ যারা আছে মুর্শিদাবাদের, তারা কাজকর্ম করে খেটে খায়, আর তারা চায় না কোনো রকম এইরকম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হতে। আর এই 5% মানুষের জন্য 95% মানুষ তারা ভুক্তভোগী হবে, এটা কোনো মতেই আমরা হতে দেব না, ডিজিটাল মিডিয়া হতে দেবে না। তা ওরা হুমকি দিক, কতটা দিক আমরাও দেখতে চাই, আর এসপি সাহেব কি ব্যবস্থা নেয় সেটাও আমাদের নজর থাকবে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक জনজাতিদের অন্যতম উৎসব গড়িয়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আগরতলা অ্যাডভাইজার চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে গড়িয়া উৎসব।
পূজাটা কবে থেকে প্রচলিত বলতে আমরা ওই TRI থেকে যেটা মানে একটা গভর্নমেন্ট একটা দিচ্ছে গড়িয়া পূজা এরকম একটা বই আছে, এই বই থেকে জানতে পারা যায় যে আমরা ডাঙ্গাইফা থেকে বহুত হাজার হাজার বছর থেকে এই পূজাটা করা হয় শুনেছিলাম। এবং আমাদের রাজমারাও এই উল্লেখ আছে যে গড়িয়া পূজা মানে হাজার হাজার বছর থেকে করা হয়। এই গড়িয়া পূজা করাটা মেইন হচ্ছে প্রথম মানে পয়লা বৈশাখ থেকে বা বৈশাখ থেকে, অনেকে বৈশাখ থেকে করে, বৈশাখ থেকে কইরা হসিনি সাজিনে কয় মানে 7 দিন 7 রাত যখন থাকে তখন আবার শেষ দিকে সেনা আয়ে ওই সেনা দিকে আবার পূজা করলে পূজা থেকে মানে তারা বিদায় দেওয়া হয়। ওই পূজাটা কেন করে মানে আমরা বছর আসলে ধরুন মানে শান্তি সম্প্রীতি অর্থাৎ নিজেদের পরিবারে কিভাবে মানে উন্নত হবে, দ্বন্দ্ব কীভাবে আসবো বা বাচ্চা এই বছরে কীভাবে উন্নত হবে বা আমাদের আশেপাশে যে ময়ার বা রাজ্যে কীভাবে উন্নত হইব এসব পুরো কামনা করেই এই পূজাটা করা হয়। এবং এই পূজাটা করা হয় মানে শুধু উপজাতি না, বাঙালি অংশের মানুষও উপজাতি অংশের মানুষও যারা মানে ইয়াতে থাকে, যারা কী কয় যারা হিন্দু, এক কথা হিন্দু যারা ধর্ম আছে তারা এই পূজাটা করে নাকি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা আমাদের জনজাতিরার একটা মানে অনুষ্ঠান এবং বছর প্রথম থেকে এটা অনুষ্ঠান শুরু হয়। মূলত 1 তারিখ থেকে হয়, বৈশাখ পূজা থেকে, আর সাধারণত 7 তারিখ গিয়ে এই পূজাটা সর্বসম্মতভাবে করা হয়। তো ওইটা ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করি, বছর প্রথমের পূজা সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে মঙ্গল কামনা করে এইভাবে থাকি আমরা। आप देख रहे हैं न्यूज़ UNI।